আমরা যখন পড়াশুনো করতাম তখন বেশ যেটা উপরে জোর দেওয়া হতো, তত্ত্বগত বিষয়ের উপর জোর দেওয়া হতো, কিছু প্রায়োগিক বিষয়ে জোর দেওয়া হতো। যে তখন এগ্রিকালচার বা অ্যানিম্যাল হাজবেন্ডারির এই দুটো বিষয়ই ছিল, এটা অ্যাপ্লাইড সায়েন্স। কিন্তু আমি বিগত বেশ কিছু বছর ধরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতাম। আমার আর একটা অ্যাডিশনাল ডিউটিও ছিল, সেটা হচ্ছে আমি প্লেসমেন্টের চেয়ারম্যান ছিল। স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত যোগাযোগের সূত্রে ছাত্রদের চাকরি বাকরির বিষয়টা দেখতাম। একটা গবেষণা করার সুযোগ পাই, তো সেখানে তখন আইসিআর বলেছিল, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যে আমরা যে সিলেবাসে পড়াই সেই সিলেবাসটা কতখানি যুক্তিযুক্ত, এবং আমাদের ছেলেরা পাশ করার পরে যে সমস্ত সংস্থায় চাকরি করেন, ব্যাংক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, এই সিলেবাসটা কি তাদের মতো রেলিভেন্ট বা প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা। তো আমরা তখন একটা স্টেক হোল্ডার মিটিং করেছিলাম, প্রত্যেকের সেক্টর থেকে যারা এমপ্লয়ার আমাদের, তাদেরকে আমরা নিয়ে এসেছিলাম, তাদের মতামত নিয়েছিলাম, এবং মতামতের ভিত্তিতে আমরা দেখতে পেরেছিলাম যে আমাদের যে 5th দিনস কমিটির যে সিলেবাস, সেই সিলেবাসটা কতখানি প্রাসঙ্গিক। খুব অনেস্টলি আজকে বলতে দ্বিধা নেই যে আমাদের এই সিলেবাসটা যেটা আমরা পড়ে এসেছি, তাতে তাত্ত্বিকভাবে অনেক বেশি জ্ঞানী হয়েছি আমরা। কিন্তু আমরা যদি বলুন যে আমাদের ডেলিভারেবলস, মানে আমাদেরকে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করি, সে ব্যাংকেই বলুন, গভর্নমেন্টে বলুন বা কর্পোরেটে চাকরি করুন, আমাদের কিছু প্রত্যেকের কাজের মধ্যে দিয়ে কোম্পানির একটা আউটকাম আসে, সেই আউটকামের জায়গাতে মনে হয় একটা ঘাটতি থেকে রেখেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু গাফিলতি আমরা এখান থেকে খুঁজে পাই। পরবর্তীকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চকে আমাদের পলিসি ইস্যুসগুলো হাইলাইটেড করি। কিন্তু রিসেন্টলি দুটো পরিবর্তন হয়েছে একটা সারা ভারতবর্ষের এডুকেশানে, সেটা হচ্ছে নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে, তার বিষয়টা একটু বলবো। আর আমাদের এগ্রিকালচারের যে পঠন পাঠন, বিএসসি এগ্রিকালচার বা ভেটেরিনারি বা পোস্ট গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার বা আদার সায়েন্স, এর প্রায় 13টা সাবজেক্ট পড়ানো হয়। এই 13টা সাবজেক্টের মাস্টার ডিগ্রির জন্য বিএসএমএ বলে একটি কমিটি তৈরি হয়েছিল, তার সিলেবাসটা আমরা এখন ফলো করছি। আর আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে 6 দিন কমিটির সিলেবাস এই বছর থেকে চালু হয়েছে। তাই এর দুটো ব্যাপার, এটা নিউ এডুকেশন পলিসির সঙ্গে সাযুজ্য রেখে এটা তৈরি করা হয়েছে, এবং তাতে যেটা দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা ফ্লেক্সিবিলিটি অফ এডুকেশন, আর একটা হচ্ছে যে যুগের উপযোগী তৈরি করা, একজন এমপ্লয়াবিলিটি স্কিলটার ওপরে ফোকাস দেওয়া হয়েছে। এমপ্লয়াবিলিটি বলতে আমি দুটো বিষয় বলবো, একটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করা, আর একটা হচ্ছে নিজে একজন সেলফ এন্টারপ্রেনার তৈরি হওয়া। তা যাই হোক, আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এই কলেজটার প্রাসঙ্গিকতার জায়গায় আসার জন্য বলবো, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে এগ্রিকালচার গভর্নমেন্ট এডেড বিশ্ববিদ্যালয় মানে দুটি, একটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, একটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এগ্রিকালচারের এডুকেশনের স্ট্যাটাস সম্পর্কে একটা সময় রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। তখন দেখা গেছিলো যে হ্যাঁ, বিশ্বভারতীতে আন্ডার গ্র্যাজুয়েট পড়ানো হয়, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সেসে ভেটেরিনারি, ফিশারি অ্যান্ড ডেয়ারি টেকনোলজি পড়ানো হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা পড়ানো হয় সেটা হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, আর এর মধ্যে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এগিয়ে এসছেন যারা বিএসসি এগ্রিকালচারের কোর্স অফার করেন, তাদের কথা বলছি। এছাড়াও বেশ কিছু কলেজ আছে সেখানে কিছু কোর্স পড়ানো হয়, এটা মোস্টলি দেখা হয়েছে। তারা হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, কল্যাণ ইউনিভার্সিটি হতে পারে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে। এখানে কিছু কিছু কোর্স যেমন সেরিকালচার কোথাও পড়ানো হয়, কোথায় ফিশারি পড়ানো হয়, এরকম পড়ানো হয়ে থাকে। খুব অর্গানাইজ ওয়েতে খুব পড়ানো হচ্ছে না। কিন্তু আইসিআর যেটা এখন 6 দিন কমিটি বা নতুনভাবে চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচারটাকে ফোকাসে নিয়ে এসছেন। এবং আপনাদের বলে থাকি, সাউথ ইন্ডিয়ান বেশ কিছু স্টেট এডেড ইউনিভার্সিটি যারা খুব সাকসেসফুলি বেশ কিছু ডিপ্লোমা অনেক দিন ধরে পরিচালনা করছেন, বিশেষত মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এরা বেশ এগিয়েও আছে এবং বেশ কয়েক হাজার, 10,000 12,000 করে তাদের স্টুডেন্ট বেরিয়ে গেছে, এবং তারা মোস্ট অফ দেম আর এমপ্লয়েড। আসলে তিনটে বিষয়
পড়াশোনার ক্ষেত্রে বা একজন মানুষ হওয়ার ক্ষেত্রে লাগে, একটা নলেজ লাগে, একটা স্কিল লাগে, একটা অ্যাটিটিউড লাগে। তা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এতদিন ধরে আমরা যে চর্চা করতাম সেটা জ্ঞানের চর্চা করতাম, মানে নলেজের চর্চা করতাম, ঠিক পরিপূর্ণভাবে কিছুটা স্কিলের চর্চা করতাম। কিন্তু এখন সারা পৃথিবীতে জুড়েই হয়তো দেখা যায় এখন একটা কথা বলা হয় স্কিল ম্যাটার্স, মানে আপনি খুব উচ্চ ডিগ্রি না হলেও আপনার চলবে, কিন্তু আপনি যদি কোনো একটা কর্পোরেটে বা কোনো একটি সংস্থায় যদি আপনার সেখানকার কাজ করার মতো স্কিল থাকে তাহলে চলে যাবে। আপনারা দেখে থাকবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করেন, একটা সময় সফটওয়্যারের খুব প্রয়োজন ছিল, এখনও আছে। তখন দেখা গেল সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, পরবর্তীকালে কর্পোরেট তাদের নিচ্ছে এবং তাদের সফটওয়্যারের স্কিলটা তৈরি করে তাদের কাজে লাগাচ্ছে। সে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং তার খুব একটা প্রয়োগ নেই। তার মানে কি, মানে আমার যে মানে একটা কথা বলা হয়ে থাকে যে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। রামকৃষ্ণ দেবের কথায় বলতে গেলে যাবৎ বাঁচি তাবৎ শিখি, অতএব সারা জীবনই শেখা যায়। যেমন আমার এই প্রায় ৬২+ বয়স, তা এখন তো এআই, মেশিন লার্নিং এগুলো এসছেন, কল্লোলবাবু আছেন, ওনাদের যদিও বিষয়। তা আমার এই বয়সে আমাকে শিখতে হয়েছে, শিখতে হচ্ছেও, আমরা প্রয়োগ করি। তার মানে এই শেখার বয়স দিয়ে কোনোটাকে বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা যায় না। যদি টিকে থাকতে হয় লড়াইতে, তাহলে আমাকে প্রতিদিন নিজেকে আপডেট করতে হয়। তাই এই স্কিল লার্নিংটা সব থেকে ভালো শেখা যায় এই ধরনের ডিপ্লোমা কোর্সের মধ্যে দিয়ে। আমি মানে কল্যাণী ইউনিভার্সিটির এই কলেজটিকে যেমন অ্যাফিলিয়েশন দিয়েছেন, আরও একটি দুটি কলেজকে দিয়েছেন। দু একটি কলেজের অ্যাফিলিয়েশন যে কমিটি হয় তাতে থাকার একটা সৌভাগ্য হয়েছিল। তা আমি প্রথম যেটা দেখেছিলাম যে যেহেতু আমি প্লেসমেন্ট দেখতাম, কর্পোরেট বা অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যাংক কী চায় বা সেটা আমার একটু উপলব্ধি আছে, তৈরি হয়েছে। তা আমি সেই জায়গা থেকে তাদের সিলেবাসটা দেখতাম, দু একটা সময় কিছু সাজেশনও দিতাম। অনেকে রাগ করেছে যে না আপনি এত কঠোর হচ্ছেন। আমি বলছি যে 2 বছর পরে এই ছেলেটির ভবিষ্যৎ কী হবে সেটা আগে দেখুন। আপনি অ্যাফিলিয়েশন পেলেন, চালালেন, 2 বছর পরে আপনাকে যদি ছাত্ররা চাকরি বাকরি না পায়, নিজের পায়ে না দাঁড়াতে পারে, তাহলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হবে, তাহলে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অতএব এই জায়গায় কম্প্রোমাইজ করবেন না। তাহলে আমাদের শিক্ষা এরকমই হওয়া উচিত যাতে যেমন জ্ঞানের বিকাশ ঘটে, পাশাপাশি দক্ষতারও বিকাশ যাতে ঘটে, এবং সর্বোপরি তিনি পার্সোনালিটি প্যাটার্ন যেটা হয় সেটাতে ওয়েল গ্রুমড হন। তাই এখন দুটো স্কিলের কথা খুব বলবো, একটা হার্ড স্কিল যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে সাধারণত শিখিয়ে থাকি, আর একটা সফট স্কিল। সফট স্কিলটা খুব বেশি আমরা শেখাতে পারি না, তাতে একজনের লিডারশিপ, তার টিম বিল্ডিং ক্যাপাসিটি, তার কমিউনিকেশন স্কিল, সেগুলো ইকুয়ালি গুরুত্বপূর্ণ, তা না হলে সে বাঁচতে পারবে না। আর নলেজও 3 ধরনের, একটা অ্যাবস্ট্রাক্ট নলেজ যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলো আমরা পড়তে পারি, বুঝতে পারি, ইন্টারপ্রেট করতে পারি। আর একটা মোটর নলেজ যেখানে কোনো যন্ত্রপাতি চালানোর দক্ষতাকে বেশি জোর দেওয়া হয়েছে। আর একটা নলেজ আছে তাকে বলা হয় সোশ্যাল নলেজ, মানে হাউ আই ক্যান কনভিন্স আদার্স, এবারে লোককে কত মানে সহজে বোঝাতে পারছি, সামাজিকভাবে আমার অ্যাকসেপ্টিভিটি কতখানি। তাই এই 3টে ব্যালেন্স যদি কারোর মধ্যে থাকে তাকে আমি বলবো তার 3টে নলেজই কমপ্লিট হয়েছে। তার খুব অনেস্টলি 3টে নলেজের ব্যালেন্স খুব কম লোকের মধ্যেই থাকে। আমার যেমন আমি বিশ্লেষণ করে দেখেছি আমার মোটর নলেজটা খুব খারাপ, যদি আমি চেষ্টা করি, কিন্তু এখনও আমার সত্যি কথা বলবো ওই জায়গাটা ওই অনেক বেশ ঘাটতি আছে। তো এরকম যদি আমাদের এই ডিপ্লোমা কোর্সগুলো এই 3 ধরনের নলেজের উপর জোর দেয়, আমি এদের সিলেবাসটা বসিরটা দেখেছি, এরা চেষ্টা করেছেন সিলেবাসে 3টে বিষয়কে রাখতে যাতে এই ব্যালেন্সটা ক্রিয়েট হয়। এবং যেহেতু এই ব্যালেন্সটা এরা ক্রিয়েট করছেন, আমি ঢোকার সময় দেখলাম একটা বোর্ড রয়েছে, সেখানে এদের যারা চাকরি বাকরি দেন যে প্রতিষ্ঠানগুলো মোস্ট অফ দি আমার পরিচিত, তাদের সমস্ত লোগো এবং নামটাম রয়েছে। তার থেকে বোঝা যায় এদের কোলাবোরেশনটি খুব ভালো। আর এবং যেহেতু 15 বছর ধরে চলছে, আমরা যারা প্রতিষ্ঠান চালাই, প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আমরা বুঝতে পারি প্রতিষ্ঠানের সাফল্য তখনই নির্ভর করে যখন প্রতিষ্ঠান থেকে বেরোনোর পরে ছেলেরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। তো এই প্রতিষ্ঠানটা মনে হয় সেই কাজটা করে যেতে পেরেছে এবং কোলাবোরেটরের লিস্ট দেখে সেটা আমার মনে হলো। আর সেই জন্যেই মনে হয় 15 বছরে এরকম একটি প্রতিষ্ঠান পা রাখতে পেরেছে। এখানকার এই প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্টে আছেন, যারা শিক্ষকতা করছেন, অনেকেই আমার শিক্ষক, অনেকেই আমার কলিগ ছিলেন।
তারা সবাই ভালো ভালো শিক্ষক, তারা অনেকে রিটায়ারমেন্টের পরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। তাহলে বোধ ম্যানেজমেন্ট এবং শিক্ষকরা যথেষ্ট ভালোবাসা দিয়ে, যথেষ্ট কমিটমেন্ট দিয়ে এবং অনেস্টি দিয়ে ছেলেদেরকে তৈরি করার চেষ্টা করছেন। আমি ফিডব্যাক পাই না তা নয়, যেহেতু আমি মানে কৃষিরই লোক, পশ্চিমবঙ্গের কৃষির সঙ্গে আমার যোগাযোগটা খুব আন্তরিক, আর ওটা আমার প্যাশনও বটে, তার ফলে আমি খবর রাখি।